সমভূমি ক্ষয়জাত প্রক্রিয়ায় কিভাবে সৃষ্টি হয়, ক্ষয়ের ফলে সমভূমি সৃষ্টি কিভাবে হয় তার প্রকারভেদগুলো আলোচনা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ক্ষয় মানে কি? ক্ষয়ে যাওয়া। পাহাড় মালভূমি যখন ক্ষয় হতে থাকে, হতে হতে লাস্টে কোথায় আসবে? সমভূমি হয়ে যাবে। পাহাড় ক্ষয় হলে কি হবে? মালভূমি হবে। মালভূমি ক্ষয় হলে কি হবে? সমভূমি হবে। একটা জিনিস ক্ষয় হলে কি হবে? নিচু হতে থাকবে। তো ছিল পাহাড়, বৃষ্টির জল পড়ছে, ওখান দিয়ে নদী সৃষ্টি হচ্ছে, পাহাড়টা আস্তে আস্তে ক্ষয় হতে হতে মালভূমি হয়ে গেল। মালভূমির ওপর দিয়ে আবার বৃষ্টি হচ্ছে, জলের প্রবাহ নামছে, মালভূমিটা ক্ষয় হয়ে কি হবে? সমভূমি হবে। তো ক্ষয়ের ফলে সমভূমি কীভাবে সৃষ্টি হয় তার প্রকারভেদগুলো আলোচনা করছি, বোঝার চেষ্টা করো। সমপ্রায় ভূমি। সমপ্রায় ভূমিটা কি? উঁচু ভূভাগ দীর্ঘকাল ধরে মূলত নদী বা অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে গোটা অঞ্চলটি মৃদু ঢাল বা ঢেউ খেলানো সমতল ভূমিতে পরিণত হলে তখন সেই ভূমিকে বলা হয় সমপ্রায় ভূমি। ধরো উঁচু মালভূমি আছে, দীর্ঘদিন ধরে তার ওপর দিয়ে নদী বয়ে চলেছে, তার ওপর দিয়ে বৃষ্টি হচ্ছে, কি হবে? মালভূমির মাটিটা বা পাথরের টুকরোগুলো বৃষ্টির জলের সাথে নিচে নেমে আসবে, মালভূমিটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে নিচু হয়ে যাবে। নিচু হয়ে যে সমভূমিটা সৃষ্টি করবে সেই সমভূমিটার নাম হবে সমপ্রায় ভূমি। কেন সমপ্রায় ভূমি বলা হচ্ছে? সমভূমির মতন দেখতে কিছুটা, পুরোপুরি সমভূমি নয়। সমভূমি পুরোপুরি কোনটা? যেটা প্রথম থেকেই সমভূমি ছিল। আর ক্ষয়ের ফলে যে সমভূমিগুলো তৈরি হবে সেগুলোকে বলা হবে সমপ্রায় ভূমি, মানে সমভূমির মতন প্রায় দেখতে। বোঝাতে পারলাম? নেক্সট, তরঙ্গ কর্তিত সমভূমি। তরঙ্গ কর্তিত সমভূমি কাকে বলে? সমুদ্রের উপকূলে মানে সমুদ্রের পাড়ে উঁচু ভূমি বা পর্বত অবস্থান করলে ক্রমাগত সমুদ্রের জলের আঘাতে সেই উঁচু ভূমিটা আস্তে আস্তে ক্ষয় হয়ে নিচু হয়ে যায়। সমুদ্রের ঢেউটা তার উপর গিয়ে পড়ছে, ঢেউটা যখন রিটার্ন চলে আসছে তখন মাটিগুলোকে নিয়ে চলে আসছে, এর ফলে উঁচু জায়গাটা নিচু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে সমভূমিটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় তরঙ্গ কর্তিত সমভূমি। তরঙ্গ মানে ঢেউ, সেটা সমুদ্রের ঢেউ হতে পারে, নদীর ঢেউ হতে পারে। ঠিক আছে? ঢেউয়ের ফলে যখন সমভূমি তৈরি হবে তখন সেটাকে বলা হবে তরঙ্গ কর্তিত সমভূমি। ক্লিয়ার? নেক্সট, মরু সমভূমি। মরু মানে মরুভূমি। বলছে প্রধানত যান্ত্রিক আবহবিকার যেমন বায়ু প্রবাহের ফলে এক জায়গার বালি আরেক জায়গায় উড়ে চলে যায়। ধরো মরুভূমি আছে, মরুভূমিতে খুব জোরে ঝড় উঠলো, বালিটা কি হবে? এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় চলে যাবে, এর ফলে মরুভূমিটা আরও নিচু হয়ে যাবে। বালি উড়ে গেলে কি হবে? নিচু হয়ে যাবে। নিচু হয়ে যে ভূমিটা সৃষ্টি করবে সেটাকে বলা হবে মরু সমভূমি। মানে মরুভূমি আর রইল না, হয়ে গেল সমভূমি। বালি তো উড়ে চলে গেল, নিচে মাটিটা রয়ে গেল, মরুভূমি আর রইল না, সেটা কোন সমভূমি হবে? মরু সমভূমি হবে। ক্লিয়ার? হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমভূমি। হিমবাহ কাকে বলে আমরা জানি? পাহাড়ের ওপরে যখন বরফের চাক জমে যায় তখন সেই বরফের চাক যখন অভিকর্ষজ টানে নিচের দিকে গড়িয়ে আসে তখন সেই বরফের চাকটাকে আমরা হিমবাহ বলি। হিমবাহ গড়িয়ে আসার সময় নিচের মাটিকে বা পাথরের টুকরোগুলোকে ক্ষয় করতে করতে নামে, এর ফলে সেই জায়গাটা দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে নিচু হয়ে যায় এবং যে ভূমিটা সৃষ্টি হয় নিচু হয়ে সেই ভূমিটাকে বলা হয় হিমবাহের ফলে সৃষ্ট সমভূমি। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমভূমি। বোঝা গেল? লাস্ট হচ্ছে কাস্ট সমভূমি। এটা পরীক্ষায় টিকা দেয়, কাস্ট সমভূমি কি বা কাস্ট সমভূমি, টিকা লেখো, এটা ভালো করে বুঝবে। চুন বা চুনা পাথর অঞ্চলে প্রধানত দ্রবণ প্রক্রিয়ায় চুনা পাথরকে দ্রবীভূত করে যে অবনত সমভূমি গড়ে ওঠে তাকে কাস্ট সমভূমি বলে। ওয়ার্ডটা কঠিন হলেও জিনিসটা কিন্তু একদম সহজ। কাস্ট কথাটার
একটু কঠিন মনে হলেও জিনিসটা কিন্তু সহজ। কি? যেখানে চুনা পাথর যুক্ত অঞ্চল, সেটা পাহাড় হতে পারে, মালভূমি হতে পারে, চুনা পাথর আছে, ঠিক আছে, তার উপরে বৃষ্টি হলো, আমরা জানি চুন জলে পড়লে গলে যায়। তো চুনা পাথর যুক্ত অঞ্চলে, সেটা পাহাড় হতে পারে, মালভূমি হতে পারে, সেখানে যখন বৃষ্টি হচ্ছে তখন চুনটা গলে গিয়ে জলে পরিণত হয়ে যাচ্ছে, এর ফলে উঁচু জায়গাটা নিচু হয়ে যাচ্ছে। ছিল মালভূমি, হয়ে গেল সমভূমি, ছিল পাহাড়, হয়ে গেল মালভূমি, আবার মালভূমি থেকে বৃষ্টির জলে ক্ষয় হয়ে সমভূমি, ঠিক আছে। এই জাতীয় সমভূমিকে বলা হয় কাস্ট সমভূমি। ক্লিয়ার?